নমস্কার, কলাকানন শিল্প ও সাংস্কৃতিক গ্রুপের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আমরা টিম কলাকানন, আর আমাদের অন্যান্য বিভাগের মধ্যে অন্যতম এই বিভাগ কাহিনী বাহিনী। রহস্য, রোমাঞ্চ, প্রেম, কৌতুক এবং ভয়ের সাথে জুড়ে থাকুন আমাদের এই কাহিনী বাহিনী সিরিজের সাথে। ডাক যখন আসে তখন ডাক্তাররা সাড়া না দিয়ে পারে না। এটাই ডাক্তারদের ধর্ম। রোগীর কল এলে যেতেই হবে। সে তুমি MBBS কি MD হও কিংবা MLF কি আর MP হও। কথা বলতে বলতে ডক্টর পণ্ডিত হাসলেন। আজকালকার অনেক ইয়াং ডাক্তার শুনি রাত বিরেতে ডাক এলে যায় না। হয় বউয়ের আড়ালে ঘাপটি মেরে পড়ে থাকে, নয়তো ফ্যামিলির কেউ বারান্দা কি জানলা দিয়ে বলে দেয় ডাক্তারবাবুর ভীষণ শরীর খারাপ, কাল সকালে আসবেন। আমরা তিনজন বেশ মন দিয়ে অংশদার কথা শুনছিলাম। অংশদা মানে ডক্টর অংশবিহারী পণ্ডিত। ওর অংশবিহারী নামের যে কি ছাতার মানে কে জানে। তাই আমরা প্রায় সবাই ওকে অংশদার বদলে অংশুদা বলে ডাকি। কিন্তু অংশদা ওর নামের ব্যাখ্যা দিয়ে বলেন, শোন, আমাদের জীবদ্দশায় আমরা এই দুনিয়ার ছোট্ট একটা অংশেই শুধু ঘুরে বেড়াই। তাই আমার অংশবিহারী নামটা ভীষণ অ্যাপ্রোপ্রিয়েট, বুঝলি? এরপর আর কোনো কথা চলে না। অংশুদার বয়স প্রায় 77-78 হবে। লম্বা শাল গাছের মতো চেহারা, মাথার লম্বা চুল ধবধবে সাদা। তবে মাথার মাঝখানটার চুলটা একেবারে ফিকে হয়ে গেছে, আর সেই অভাবটা পুষিয়ে দিয়েছে ধবধবে সাদা চাপ দাড়ি। অংশুদার গায়ের রং ঘোর তামাটে। তা না হয়ে যদি ফর্সা হতো তাহলে ওকে দিব্যি সাহেব বলে চালিয়ে দেওয়া যেত। এত বয়সেও চেহারা যা রেখেছেন তাতে 77-এর বদলে 60-62 বলে ভুল হয়। ডক্টর পণ্ডিতের কথায় আমি একটু মাইন্ড করছিলাম, কারণ আমিও ডাক্তারি নামের নোবেল প্রফেশনে আছি। আর রত্নাকরও যে খুব সহজভাবে কথাগুলো হজম করছে তা নয়, কারণ ও আমার আর অংশুদার মতন ডাক্তার। শুধু কান্তিলাল অংশুদার কথায় সায় দিয়ে ঘাড় নাড়ছিল, আর মাঝে মাঝে হ্যাঁ হ্যাঁ করে মোসাহেবের মতো হাসছিল। হাসবেই তো, ও ব্যাটা যে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। ডাক্তার দেখলেই নমুনা ওষুধের ফাইল আর তেল দেওয়াটা ওর ফান্ডামেন্টাল অভ্যাস। অংশবিহারী বললেন, বুঝলে, কত বছর ডাক্তারি করছি তার কোনো গাছ পাথর নেই। আর সেই গাছের ডালে ডালে আর পাথরের ফাঁক ফোঁকরে কত যে ফ্যান্টাস্টিক এক্সপিরিয়েন্স মণিমুক্তর মতো জমে আছে তার কোনো হিসেব নেই। আমরা জানি এবারে সেই মণিমুক্তর পাহাড় থেকে এক পিস মণি কিংবা মুক্ত অংশুদা আমাদের প্রেজেন্ট করবেনই, সে আমরা চাই বা না চাই। এরকম মণিমুক্তর পিস আমরা আগেও পেয়েছি। হাতের সিগারেটে হুস হুস করে 4-5 বার টান দেওয়ার পর অংশুদা চোখ বুজে ফেললেন। কিছুক্ষণ ওই পোজটা মেনটেন করার পর চোখ খুলে বললেন, আমার ছোটবেলায় একটা অদ্ভুত কেস হয়েছিল। আমি ফস করে জিজ্ঞেস করলাম, আপনি কি ছোটবেলা থেকেই ডাক্তার নাকি? আমার প্রশ্নে রত্নাকরের মুখে এক টুকরো বাঁকা তৃপ্তির হাসি খেলে গেল লক্ষ্য করলাম। অংশুদা হেসে আমার দিকে তাকালেন। কি বুদ্ধি! আমি আমার ডাক্তারির ছোটবেলার কথা বলছি। আরো 2বার সিগারেটে টান, আরো একবার চোখ বোঝা পোজ। তারপর, শোনো ডক্টর অভিনন্দন সরকার, গলায় স্টেতো ঝোলালেই কেউ ডাক্তার হয় না, গায়ে কালো কোট চাপালেই কেউ উকিল হয় না।
আসল ব্যাপার হলো রেসপেক্ট টু ইয়োর প্রফেশন অ্যান্ড টু মেনটেন ডিগনিটি অফ ইয়োর প্রফেশন। আজ সন্ধেবেলা এক ওষুধ কোম্পানির দেওয়া পার্টিতে আমরা সবাই জড়ো হয়েছিলাম। ওষুধ কোম্পানির প্রচার বক্তৃতা, ডাক্তারি আলোচনা, খাওয়া দাওয়া, আড্ডা সব কিছু শেষ হওয়ার পর আমরা ছোট ছোট দলে ভাগ হয়ে বিক্ষিপ্তভাবে বসে গ্যাঁজানি চালিয়ে যাচ্ছিলাম। ডক্টর অংশবিহারী পণ্ডিত মেডিসিনের খুব ঘ্যামটেক ডাক্তার, কিন্তু আমাদের তিনজনের অনেক দিনের চেনা বলে আমাদের কাছে অংশুদা হয়ে রয়ে গেছেন, ঠিক যেন আমাদের গার্জিয়ান। ওর জ্ঞান আর গুণ আমাদের তিনজনকে খুব টানে, তাই ওর বকুনিতে আমরা রাগটাগ করি না। টানের পর টান মেরে সিগারেটটা খতম করলেন অংশবিহারী। তারপর গলা খাঁকড়ি দিয়ে শুরু করলেন। একটা মণি অথবা মুক্ত ওর পকেট থেকে বেরিয়ে এলো। আমি তখন খুব ছোট, মাত্র বছর 3 হলো ডাক্তারি শুরু করেছি। তো আমাকে পাঠিয়ে দেওয়া হয়েছিল পুরুলিয়ার কামারগোড়া নামের একটা জায়গায়। সেখানে বিনতি নামের একটা গ্রামে একটা মেডিকেল ক্যাম্প খোলা হয়েছিল। জায়গাটা পশ্চিমবঙ্গ আর বিহারের বর্ডারের কাছাকাছি। সময়টা 1958 কি 59 হবে। সেই সময় ওরকম একটা জায়গার অবস্থা বুঝতেই পারছো। 2-4 ঘর অবস্থাপন্ন মানুষ ছাড়া সবাই খুব গরিব গুরব। গোটা গ্রামে একজন বৃদ্ধ কবরেজ, একজন হোমিওপ্যাথি আর একজন এলএমএফ, ওরা 3জনই ছিল বিনতি গ্রামের টোটাল মেডিকেল স্ট্রেংথ। ওদের হাতে কেউ কেউ সেরে উঠত, কেউ বা রোগ সারাতে না পেরে রোগের সঙ্গে নিজেকে মানিয়ে নিত। আবার যাদের কপাল তার চেয়েও খারাপ, তারা রোগের জ্বালার বালাই থেকে চিরবিদায় নিত। আমার মেডিকেল ক্যাম্প বলতে একটা একতলা বাড়ি, পাকা দেওয়াল, মাথায় টিনের চাল, চারপাশে গাছপালা, আর খানিকটা তফাতে একটা টিউবওয়েল। আমি ক্যাম্প খুলে বসতে না বসতেই রোগীর আনাগোনা শুরু হয়ে গেল। ওদের কাছেই শুনলাম শুরুতে ওই 3জন ডাক্তার রোগীদের বেশ আস্থাভাজন ছিলেন। সবাই ওদের বলতো হামারা ডক্টর। কিন্তু অ্যালোপ্যাথি চিকিৎসা যে ভদ্রলোক করতেন তার অপযশ এতটাই ছড়িয়ে পড়ল যে তার চলতি নাম হয়ে গেল হ্যামার ডক্টর, মানে হাতুড়ে ডাক্তার আর কি। আমি বেশ ভয়ে ভয়ে চিকিৎসার কাজ শুরু করেছিলাম। খুব ভেবে চিনতে ওষুধপত্র দিতাম, আর তাতে খুব অল্প সময়েই আমার হাত যশের কথা ছড়িয়ে গেল। রোগীরা খুশি হয়ে ওদের ক্ষেতের আনাজপাতি নিয়মিত আমাকে দিয়ে যেত। ধান, আখ, আখের গুড়, লাউ, কুমড়ো, যে যা পারত দিত। বারণ করলেও ওরা শুনত না। ওরা আমার নাম দিয়েছিল পণ্ডিত ডাক্তার। শুধু নাম নয়, ওরা যে সম্মান আমাকে দিয়েছিল সেটা ওই নামের সঙ্গে যথেষ্ট মানানসই ছিল। তাই ডাক্তার হিসেবে আমার দায়িত্ব ক্রমাগত বাড়ছিল। ঘটনার সূত্রপাত হলো বর্ষার মুখে। গ্রামে স্মল পক্স মানে গুটি বসন্ত দেখা দিল। 3-7 মধ্যে একজন মারাও গেল। ব্যাপারটা এপিডেমিকের লেভেলে না গেলেও গ্রামের লোকজন বেশ ভয় পেয়ে গেল। কেউ কেউ তো গ্রাম ছেড়ে পালিয়েই গেল। স্মল পক্স এপিডেমিক যে কি জিনিস সেটা 1974-এর মহামারীতে বেশ ভালো রকম বোঝা গিয়েছিল। মাত্র 5 মাসে প্রায় 15,000 লোক বিহার, উড়িষ্যার, ওয়েস্ট বেঙ্গলে মারা গিয়েছিল। আমি কলকাতা থেকে স্মল পক্স ভ্যাকসিন আনানোর জন্য পাগল হয়ে গেলাম।
নিজেই বারচারে কলকাতায় ছুটলাম। তোরা তো জানিস, ভ্যাকসিন মানে কাউপক্সের সিরাম, মানে গো বসন্তের রস। কিন্তু এটা কি জানিস, ভ্যাকসিন কথাটা ডক্টর এডওয়ার্ড জেনার প্রথম চালু করেছিলেন, আর শব্দটা তিনি নিয়েছিলেন ল্যাটিন ওয়ার্ড ভ্যাক থেকে। তা যাই হোক, ভ্যাকসিন জোগাড় করে আমি লড়াই চালাতে লাগলাম। কিন্তু যাদের গুটি বসন্ত ধরে গিয়েছিল তারা স্রেফ ভগবানের নাম জপতে লাগলো, আর মরতেও লাগলো। গ্রামের মানুষ ডেড বডি না পুড়িয়ে কবর দিতে লাগলো। ওদের বিশ্বাস, মাটি চাপা দিলে ওর গুটি বসন্তের জীবাণু আর বাইরে আসতে পারে না, বরং মৃতদেহ শ্মশানে পোড়াতে গেলে ওই জীবাণু ছড়িয়ে পড়তে পারে, ডেড বডি নিয়ে যাওয়ার সময়, আবার পোড়ানোর সময়ও। তো এইরকম একটা সময়ে বর্ষার প্রকোপ বেড়ে উঠল। একে বর্ষাকাল, তার উপরে শুরু হলো নিম্নচাপের এফেক্ট। সে সময় তো আর আজকের মতো ওয়েদার ফোরকাস্ট করার আধুনিক প্রযুক্তি ছিল না। তাই আকাশের দিকে তাকিয়ে লোকজন রোদ কিংবা বৃষ্টির খোঁজে গণৎকারী চালাতো। তো তখন বৃষ্টির কেমন এক ধক শুরু হয়ে গেল। যখন খুশি আসে, যখন খুশি জোরে কিংবা আসতে হয়, আবার তার খামখেয়ালিপনায় কখনো বা হয়তো 2-1 ঘন্টা বৃষ্টি থেমেই রইল। টিনের চালে বৃষ্টির চর্বর শব্দ আমার কানে সয়ে গিয়েছিল, তাই রাতে ঘুমোতে খুব একটা অসুবিধে হচ্ছিল না। কিন্তু একদিন রাতে ওই বৃষ্টির শব্দ ছাপিয়ে কার যেন ডাক শুনতে পেলাম। ঘুম ভেঙে গেল। বালিশ থেকে মাথাটা সামান্য তুলে কান খাড়া করে রইলাম। গলাটা পুরুষ মানুষের। রাত বিরেতে মাঝে মাঝেই রোগীর লোকজন আমাকে ডাকতে আসে এই বর্ষায় যে এরকম ডাক যখন আসে তখন আমি কারুকে ফেরাই না। এটা মাত্র কয়েক মাসেই বিনতির সবাই জেনে গিয়েছিল। তাছাড়া পণ্ডিত ডাক্তার বলে গ্রামের লোকজন আমাকে যে সম্মান দিত, তাতে ডাক্তারি প্রফেশনের ইমেজকে গ্লোরিফাই করাটাই ছিল আমার মেজর রেসপন্সিবিলিটি। রাতের সেই ডাক্তার মধ্যে কি যেন একটা ছিল, একটা উদ্বেগ, একটা করুণ আরতি, আর তার সঙ্গে মিশেছিল একজন সর্বহারা রোগীর মুখ ফাটা হাহাকার। রোগীর আত্মীয় স্বজনের কাতর ডাক আমি অনেক শুনেছি, কিন্তু এই ডাকটা ছিল তার থেকে আলাদা। বিছানা ছেড়ে উঠে পড়লাম। ঘরের এক কোণে রাখা হ্যারিকেনের শিখাটাকে উস্কে দিলাম। তারপর সেটা তুলে নিয়ে সদর দরজার কাছে এসে দরজা খুললাম। বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে। অন্ধকারে কিছুই প্রায় দেখা যাচ্ছে না। হ্যারিকেনটা উঁচু করে তুলে ধরলাম। তাতে আগন্তুককে যত না দেখা গেল, তার চেয়ে বেশি দেখা গেল সাদা সাদা বৃষ্টির ফোঁটা। দরজার বাইরে একটা জং ধরা টিনের শেড, সেখান থেকে অঝোর ধারায় বৃষ্টির জল গড়িয়ে পড়ছিল। বৃষ্টির চিকের আড়াল ডিঙিয়ে একজন ছায়া ছায়া মানুষকে দেখা গেল। আমাকে দেখে আবার সেই আকুল স্বরে ডেকে উঠল মানুষটা। ডাক্তারবাবু, আমি প্রীতানন্দ। কি ব্যাপার, কি হয়েছে? আমার মুকুন্দ বাবার অবস্থা এখন তখন, সবাই তাকে ফেলে পলাই গেছে। আপনি দ্রুত
দয়া করে একটিবার চলেন বাবু, একটিবার চলেন। আসছি আসছি বলে আমি ঘরের ভেতরে চলে গেলাম। 1 মিনিটের মধ্যে চটপট তৈরি হয়ে বেরিয়ে পড়লাম। আমার সঙ্গে ছাতা, টর্চ আর ডাক্তারের ব্যাগ। প্রীতানন্দ হাত বাড়িয়ে টর্চ আর ব্যাগটা নিল, তারপর টর্চের আলো ফেলে আমাকে পথ দেখিয়ে নিয়ে চলল। ছাতাটা আমি মাথায় দিয়েছিলাম বটে, তবে সেটা শুধু ছত্রধর হওয়া সান্ত্বনা মাত্র। ঝমঝম বৃষ্টি আর মাতাল বাতাস আমাকে চেটে পুটে খেতে লাগলো। প্রীতানন্দের গায়ে হালকা নীল হাফ শার্ট আর চেক লুঙ্গি, সেটাও আবার ভাঁজ করে উড়ু পর্যন্ত তোলা। ওর যেটুকু আমার নজরে পড়ছিল তার সবটুকুই জল সপসপে, কিন্তু সেই জন্য ওকে এতটুকুও বিব্রত কিংবা কাহিল বলে মনে হলো না। প্রীতানন্দকে সরাসরি না চিনলেও ও সম্পর্কে একটু আধটু জানি। ওর মুকুন্দ বাবার কথাও অল্প স্বল্প জানি। মুকুন্দ বাবা হলেন মুকুন্দ শরণ অধিকারী, এই গ্রামের বর্ধিষ্ণু বাসিন্দা। ওকে ছোটখাটো জমিদার বললেও ভুল বলা হয় না। ওর বিশাল মাপের 3তলা বাগান বাড়িতে ওর স্ত্রী, ছেলে মেয়ে ছাড়াও অনেক আত্মীয় স্বজন থাকে। সব মিলিয়ে জমজমে বাড়ি। মুকুন্দ বাবুর খাস বেয়ারা হচ্ছে ওই প্রীতানন্দ। ছোটবেলা থেকেই ওর কাছে থাকে। ওর জমি জমা চাষবাস দেখে, ভাই মাস খাটে, ওকে মুকুন্দ বাবা বলে ডাকে। শুধু ডাকা নয়, প্রীতানন্দ ওকে খুব ভক্তিও করে। গ্রামের অনেকেই প্রীতানন্দকে নিয়ে আলোচনা করে, বলে আগের জন্মে ও সত্যি সত্যি মুকুন্দ শরণের ছেলে ছিল। প্রীতানন্দকে আমি আগে কখনো দেখি, আর এই রাতে ঝমঝম বৃষ্টিতে ওকে যে ঠিকঠাক দেখতে পেয়েছি তাও নয়। যেতে যেতে প্রীতানন্দ কথা বলছিল। ও বৃষ্টির শব্দ ছাপিয়ে একটু চেঁচিয়ে কথা বলছিল, কিন্তু তারই মধ্যে কেমন একটা কান্না কান্না ব্যাপার মিশেছিল। 7 আগে মুকুন্দ শরণের গুটি বসন্ত হয়েছে, তাতে বাড়ির সবাই ভয় পেয়ে যায়। এর মধ্যেই গ্রামের 20-22 জন এই মারণ রোগে মারা গেছে। সুতরাং নিজেদের প্রাণ বাঁচানোর জন্যে তারা আর দেরি করেনি। কোনো রকম নোটিশ না দিয়েই সে পালিয়ে গেছে। ওরা কোথায় গেছে প্রীতানন্দ জানে না। ওই খাঁ বাড়িতে প্রীতানন্দ একা ওর অসুস্থ মুকুন্দ বাবাকে আঁকড়ে ধরে পড়ে আছে, যথাসাধ্য সেবা করে চলেছে। আজ সন্ধে থেকে মুকুন্দ শরণের অবস্থা ভালো নয়। চোখ বুজে হাঁ করে বড় বড় শ্বাস নিচ্ছে, আর মাঝে মাঝেই পিতু পিতু বলে জ্বরের ঘোরে প্রীতানন্দকে ডাকছে। যত রাত বেড়েছে অবস্থা ততই খারাপের দিকে গেছে। তারপর জলকাদায় মাখামাখি হয়ে আমরা মুকুন্দ শরণের বাড়িতে গিয়ে পৌঁছালাম। 1 তলার অন্দরমহলের একটা ঘরে ওকে শুইয়ে রাখা হয়েছিল। 2 চোখ বোঝা, শরীরটা বিছানায় যেন মিশে আছে, গায়ের ওপর একটা কালো কম্বল চাপানো। মুকুন্দ শরণের বয়স বড়জোর 60-62 হবে, কিন্তু যে মুখটা কম্বলের বাইরে বেরিয়ে আছে সেটা বেশ বুড়োটে। ফ্যাকাশে মুখ, গালের ভেতরে ঢুকে গেছে। কপাল অনেকটা বড়, তার এক পাশে একটা শিরা ফুলে রয়েছে। মাথার চুল তেলেন রুক্ষ। ঘরে শুধু একটা বাল্ব চলছিল। মাথার উপরে সিলিং ফ্যান থাকলেও সেটা চলছিল না। আলোটা বিছানার মাথার দিকে থাকায় মুকুন্দ শরণের চোখের নিচে গাঢ় ছায়া তৈরি হয়ে কালো গর্তের মতো দেখাচ্ছিল। বসে যাওয়া গালেও ছিল এই রকম ছায়া। বিছানার ডান দিকের দেওয়ালে 2 জানালা খোলা ছিল, সেই দুটো দিয়ে জুলো বাতাস আসছিল, কিন্তু
তা সত্ত্বেও ঘরের ভিতর কেমন একটা গরম গুমুট ভাব থম মেরে আটকে ছিল, তার সঙ্গে ডেটল আর ফিনাইলের গন্ধ। প্রীতানন্দ বিছানার পাশে একটা টুল ধরে দিল। আমার ডাক্তারির ব্যাগটা টুলের পাশে রেখে আলতো করে বলল, বসেন ডাক্তারবাবু, বসেন। আমি বসলাম। মুকুন্দ সরণের অবস্থা যা দেখলাম তাতে ডাক্তারের ব্যাগটা আর খুলতে ইচ্ছে করলো না। ও সারা মুখে গুটি বসন্তের গুটি ঘামাচির মতো ছেয়ে গেছে। বড় বড় হাঁ করে শ্বাস টানছে মুকুন্দ। শ্বাস টানার ঘর ঘর ফোঁস ফোঁস শব্দ হচ্ছিল। অনেকক্ষণ জলের নিচে ডুবে থাকার পর কেউ যখন জলের ওপরে উঠে এসে শ্বাস নিতে চেষ্টা করে তখন যেরকম শব্দ হয় সেই রকম শব্দ মাঝে মাঝে হচ্ছিল। আমি অবাক হয়ে দেখছিলাম একজন অসুস্থ রুগ্ন মানুষ কিভাবে মরিয়া হয়ে অক্সিজেন টানার চেষ্টা করছে। বাইরে বৃষ্টির শব্দ হচ্ছিল। সেই শব্দ ছাপিয়ে ওর প্রায় কানের কাছে মুখ নিয়ে গিয়ে আমি গলা তুললাম, জিজ্ঞেস করলাম, কষ্ট হচ্ছে? কি কষ্ট হচ্ছে? মুখের হাঁ আরো বড় হলো। মুখ দিয়ে করে একটা জড়ানো শব্দ বেরোলো। আমি কম্বলের নিচ থেকে ওর হাতটা বের করে পালস দেখার চেষ্টা করলাম, কিন্তু আঙুল ছোঁয়াবো কোথায়? সর্বত্রই হিজিবিজি গুটি। তবুও দেখলাম, যেটুকু বুঝলাম তাতে মনে হলো সময় আর নেই। হঠাৎই দেখি খোলা দরজা দিয়ে চারজন মানুষ কখন যেন ঘরে ঢুকে পড়েছে। চুপচাপ এসে মুকুন্দ সরণের বিছানার পাশটিতে এসে দাঁড়িয়েছে। এত রাতে এরা কারা? আমার মুখের ভাবে প্রীতানন্দ নীরব প্রশ্নটা ধরতে পেরেছিল। ও আমার কাছে এসে চাপা গলায় বলল, এরা আশেপাশে থাকেন, মুকুন্দ বাবাকে মাঝে মাঝে দেখতে আসে। আমি মানুষগুলোকে দেখছিলাম। ওদের মধ্যে কোথাও কোনো মিল নেই, কারণ ওদের চারজনের বয়স চার রকম। সবচেয়ে ছোট যে তার বয়স 16, আর সবচেয়ে যে বড় তার বয়স প্রায় 70-72। ওদের গায়ের রং ফর্সা, তামাটে, কালো এবং মিশ কালো, কিন্তু সবারই মুখে কেমন একটা বিষণ্ণ প্রশান্ত ভাব, যেন ওরা বুঝতে পারছে মুকুন্দ সরণের সময় ফুরিয়ে এসেছে, ডাক এসে গেছে। কিরকম কিরকম দেখতেছেন ডাক্তারবাবু? সেরকম কোনো আশা দেখছি না প্রীতানন্দ। আমার কথায় অতিথি চারজনের মুখের বিষণ্ণতার ছায়া গাঢ় হলো যেন। ওদের মধ্যে যে সবচেয়ে বয়স্ক সে মুকুন্দর শিউরের কাছে গিয়ে ওর কপালে হাত রাখলো। বিড়বিড় করে কি যেন বলল। সেদিকে তাকিয়ে বাকি তিনজনে মাথা নাড়ল, যেন বিড়বিড় করে বলা কথাগুলো ওরা শুনতে পেয়েছে। প্রীতানন্দের মুখেও হতাশ ছায়ার পরত পড়েছে। সেটা লক্ষ্য করে আমি বললাম, প্রীতানন্দ, একবার ওরামিন ইঞ্জেকশনটা দিয়ে চেষ্টা করে দেখি, বুঝলে? ডাক্তারি ব্যাগটা আমি কোলে তুলে নিলাম। আমার জামা কাপড় বৃষ্টিতে অনেকটাই ভিজে গেছে, কিন্তু তা সত্ত্বেও
বেশ গরম লাগছিল, গালে গলায় বেশ ঘাম হচ্ছিল। তাই প্রীতানন্দকে ইশারা করে সিলিং ফ্যানটা চালাতে বললাম। তখনই খেয়াল করলাম প্রীতানন্দের জামা কাপড় শুকনো, অথচ ভেজা জামা কাপড়ে আমি এখনো বেশ নাজেহাল। তাহলে ওর জামা কাপড় শুকোলো কি করে? নাকি এক ফাঁকে ও পোশাক বদলে এসেছে? কিন্তু বদলে এলেও কি হুবহু একই রঙের পোশাক পরে আসা সম্ভব? এ তো আর ইউনিফর্ম নয়। যাই হোক, ওসব চিন্তা ছেড়ে আমি ডাক্তারিতে মনোযোগ দিলাম। ইঞ্জেকশনটা রেডি করছি, তখনই মুকুন্দ শরণ হেঁচকি তুলতে শুরু করলে। মাথাটা পাগলের মতো এপাশ ওপাশ ঝাঁকাতে লাগলে। ওর থুতনিটা সিলিংয়ের দিকে তাক করে স্থির হয়ে গেল। মুখের হাঁটা বিশাল গহ্বরে চেহারা নিল। একটা মিহি হেঁচকির একটানা শব্দ বেরিয়ে এলো গলা চিরে। তার সঙ্গে খানিকটা গাঢ় সাদা ধোঁয়া। ধোঁয়ার সাদা আঁকামাকা রেখা শূন্যে ভাসতে লাগলো। তখনই বুঝলাম সব শেষ। আমি একা নয়, ঘরে হাজির প্রত্যেকেই বুঝতে পেরেছিল সব শেষ। মুকুন্দ শরণের হাঁ করা শীর্ণ মুখটা বীভৎস দেখাচ্ছিল। প্রীতানন্দ ঝাঁপিয়ে পড়ল কালো কম্বলের ওপর। মৃত শরীরটাকে আঁকড়ে ধরে চিৎকার করে বিলাপ করতে লাগলো। মুকুন্দ বাবা, মুকুন্দ বাবা গো, আমায় ছেড়ে কোথায় চলে গেলে গো? আমি প্রভু ভক্ত আশ্চর্য মানুষটাকে দেখছিলাম। এরকম টান আর ভক্তি শ্রদ্ধা সহজে দেখা যায় না। হঠাৎই একটা অদ্ভুত ব্যাপার খেয়াল করলাম। পাখার হাওয়ায় মৃত মুকুন্দ শরণে চুল উঠছিল। আমার জামার হাতা তীর তীর করে কাঁপছিল। আমার মাথারও চুল উঠছে, সেটাও দিব্যি টের পাচ্ছিলাম। কিন্তু ওই পর্যন্ত। আমি আর মুকুন্দ শরণ ছাড়া বাতাস বোধহয় আর কাউকেই স্পর্শ করতে পারছিল না। কারণ প্রীতানন্দের পোশাক কিংবা চুল বাতাসে এক চুলও কাঁপছিল না। অথচ বাতাসের ঝাপট আমি ভালোই টের পাচ্ছি। প্রীতানন্দ তখনও ইনিয়ে বিনিয়ে কাঁদছিল, আর কাঁদতে কাঁদতেই বলছিল, এসব এসব মায়া গো মুকুন্দ বাবা, মায়া। সেই মায়ার টানে আমি আমি মাটির নিচ থেকেও তোমার সেবা যত্ন করতে ফিরে আইছি। আমারে আমারে যখন গুটি বসন্ত ধরলো, তখনই তোমায় বললাম, বাবা বাবা পালাও পালাও, নইলে এ মারণ রোগ তোমারও শুয়ে ফেলবে। তো তুমি তুমি তো গরিবের কত কানে তুললে না মুকুন্দ বাবা, বাবা গো। এবারে এবারে যেন তোমার সঙ্গে আবার দেখা হয়। মাটির নিচে একা একা থাকতে আমার আর ভালো লাগতেছে না, আর ভালো লাগতেছে না মুকুন্দ বাবা। প্রীতানন্দের বিলাপ শুনব কি? ওর কথাগুলো আমার চেতনায় বরফের ধারালো ছুরির মতো কেটে পুষতে লাগলো। আমার অসার আঙুল থেকে ডাক্তারি ব্যাগটা খসে পড়ে গেল মেঝেতে। পড়ে যাওয়া সেই শব্দটা বহু দূর থেকে ভেসে আসা
ফাঁপা প্রতিধ্বনির মতো বারবার কানে এসে বাজতে লাগলো। আগে চোখে পড়েনি, কিন্তু এখন পড়ল। প্রীতানন্দের পোশাকের নানান জায়গায় মাটির ছাপ। সে কেউ মাটির নিচ থেকে উঠে এসেছে বলে আমি ভীষণ ভয় পেয়ে গেলাম। প্রীতানন্দের দিক থেকে নজর ফিরিয়ে চারজন অতিথির দিকে তাকালাম। ওদের চারজনের পোশাকই শুকনো খটখটে, অথচ বাইরের বৃষ্টি এক লহমার জন্যেও থামেনি। ওদের জামা কাপড়েও দেখলাম এখানে সেখানে মাটির দাগ। এটাই বোধহয় ওদের চারজনের মধ্যে একমাত্র মিল। কিন্তু ওদের জামা কাপড় বাতাসে নড়ছিল না। ওদের প্রত্যেকের ঠোঁটের কোণে এক চিলতে বিষণ্ণ হাসির ছোঁয়া। ওরা চুপচাপ মুকুন্দ শরণের খাটের চার কোণে গিয়ে দাঁড়ালো। তারপর প্রীতানন্দের দিকে প্রশান্ত দৃষ্টিতে তাকিয়ে অপেক্ষা করতে লাগলো। আমি বোধহয় আর সইতে পারিনি। ভয়ে চিৎকার করে উঠেছিলাম, আর একই সঙ্গে প্রশ্ন করে ফেলেছিলাম, কে আপনারা? আপনারা কে? উত্তরে যা শুনেছিলাম সেটা আজও আমার কানে লেগে আছে। স্বাস্থ্য সকল আমাদের ছেদন করিতে পারে না, অগ্নি আমাদের দহন করিতে পারে না, জল আমাদের আর্দ্র করিতে পারে না, বায়ু আমাদের শুষ্ক করিতে পারে না, স্বাস্থ্য সকল আমাদের ছেদন করিতে পারে না, অগ্নি আমাদের দহন করিতে পারে না, জল আমাদের আর্দ্র করিতে পারে না, বায়ু আমাদের শুষ্ক করিতে পারে না, স্বাস্থ্য সকল আমাদের। এই কথাগুলো ওরা সমস্বরে বারবার বলতে লাগলো, অথচ ওদের কারো ঠোঁট নড়ছিল না। আমি শুধু এইটুকু বুঝতে পারছিলাম, ওরা সবাই মুকুন্দ শরণকে নিতে এসেছে। ওদের একজন এগিয়ে গেল ঘরের একমাত্র আলোটার কাছে। তারপর একটা হাত লম্বা করে পৌঁছে দিল জ্বলন্ত বাল্বটার কাছে। গরম বাল্বটা মুঠো করে ধরল। ঘরটা ছায়ায় ছেয়ে গেল। তারপর হাতের চাপ দিতেই শুধু কাঁচ ভাঙার শব্দ শুনলাম, তবে কিছুই দেখতে পেলাম না, কারণ আলো তখন নিভে গেছে।